আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আজকে 26শে জানুয়ারি। আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আজকে ক্যান্টনমেন্টে গিয়েছিলেন। সেখানে তিনি সশস্ত্র বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে মিটিং করেছেন, নির্বাচনে তাদের ভূমিকা এবং নির্বাচন নিয়েই মূলত তিনি আলোচনা করেছেন। আমাদের ঢাকা ক্যান্টনমেন্টের হেলমেট মিলনায়তনে, অডিটোরিয়ামটার নাম হেলমেট, সেখানে 3 বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই উপলক্ষে আমাদের যে আইএসপিআর আছে, আন্তঃবাহিনী, তাদের যে পাবলিক রিলেশনস ডিপার্টমেন্ট আছে, তারা একটা প্রেস রিলিজ ইস্যু করেছে এবং সেই প্রেস রিলিজটা সব পত্রিকায় ছেপেছে। কিন্তু খুবই অবাক করার বিষয় যে কিছুক্ষণ পরে দেখলাম যে অধিকাংশ পত্রিকা সেই প্রেস রিলিজ থেকে কিছু শব্দ বাদ দিয়েছে। সেই প্রেস রিলিজের একটা বাক্য আমি আপনাদের একটু পড়ে শোনাতে চাই। আসন্ন নির্বাচনকে সকলের জন্য অংশগ্রহণমূলক, শঙ্কামুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা দিক নির্দেশনা প্রদান করেন। যে শব্দটা নিয়ে পরে মিডিয়াতে লুকোচুরি খেলা হয়েছে সেটা হলো যে সকলের জন্য অংশগ্রহণমূলক। আচ্ছা, ডক্টর ইউনূস সকলের জন্য অংশগ্রহণমূলক বলতে কি বোঝান? আমরা তো বলেছি একটা ইনক্লুসিভ নির্বাচন চাই, যেটা তো সকলের জন্য অংশগ্রহণমূলকই। কিন্তু ডক্টর ইউনূসের সকলের জন্য অংশগ্রহণমূলকটা আসলে কি? তিনি তো আওয়ামী লীগকে অংশগ্রহণই করতে দেননি, আরো কয়েকটা সমমনা দলকে অংশগ্রহণই করতে দেননি। মানে 50% অ্যাটলিস্ট তিনি নির্বাচনের আগেই বাদ দিয়ে দিয়েছেন। তাহলে এই নির্বাচন সকলের জন্য অংশগ্রহণমূলক কি করে হয়? নাকি তিনি বোঝাতে চাইছেন যে ভোটাররা গেলেই সকলের জন্য অংশগ্রহণমূলক হয়ে যাবে? এবং আপনারা জানেন যে এই নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে অলরেডি বলা হয়েছে যে তাদের সমর্থকরা যেন ভোট দিতে না যায়, তারা ভোট বর্জনের কথা বলেছে। আবার এই নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়েও একটা সংশয় রয়েছে। ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য উপদেষ্টা পরিষদের একটা রিসেন্টলি মিটিং হয়েছিল এবং সেখানে ডক্টর ইউনূসের গার্লফ্রেন্ড কোটায় উপদেষ্টা হওয়া আমাদের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, তিনি একটা উদ্ভট প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন যে ভোটের দিন ভোট কেন্দ্রের পাশে মেলার আয়োজন করতে এবং সেখানে অনেক কিছু কেনা বেচা হবে, মেলায় লোকজন আসবে, বাণিজ্যও হবে, আবার উৎসব মুখর পরিবেশ, তখন পাশে ভোট কেন্দ্রে যে ভোটও দেবে। এবং এটা কিন্তু অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুকে, এটা নিয়ে অনেক ট্রল করেছে, কিন্তু বিষয়টা কিন্তু ট্রলের পর্যায়ে নেই। এটা অনেক জায়গায় কিন্তু টেন্ডার আহ্বান করা হয়েছে এই ভোট কেন্দ্রের পাশে মেলা করার জন্য। এবং ষড়যন্ত্র যেটা হয়েছে যে মেলা যদি হয় এবং মেলায় যদি অনেক লোক থাকে, সেটাকে দেখায় বলা হবে যে এই যে দেখো উৎসব মুখর পরিবেশে লোকজন ভোট দিতে আসছে, ভোট দিতে গেল কিনা সেটা তখন আর হাইড আউট করে ফেলবে। আরো এই এই যে শুরুতে বললাম যে এই প্রেস রিলিজের আরো একটা ইন্টারেস্টিং ইনফরমেশন আছে। আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের বিষয়ে। আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় কোন কোন প্রতিষ্ঠানের সমন্বয়? ইতিমধ্যেই 12ই ফেব্রুয়ারি যদি নির্বাচন হয়, সেই নির্বাচনের ফলাফল কি হবে, কে কতটা সিট পাবে, টোটাল কিন্তু মাস্টার প্ল্যান হয়ে গেছে। এবং এই মাস্টার প্ল্যান বাস্তবায়নের লিডিং অর্গানাইজেশন হলো জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই। তো তিনি বলছেন যে আর্মি যেন অন্য অন্য প্রতিষ্ঠানের সাথে সমন্বয়ের মাধ্যমে, মানে এনএসআই এর মাধ্যমে, এনএসআই এর সাথে সমন্বয় করে এই যে কারচুপির আয়োজনটা সেটা যেন করে। কিন্তু এই পরবর্তীতে এই সকলের জন্য অংশগ্রহণ শব্দটা অনেক পত্রিকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা তো গেল মিটিং এর কথা। এই মিটিং এর বাইরেও একটা ইন্টারেস্টিং ঘটনা আছে। সেটা হলো যে জেনারেল ওয়াকার খান সেনাপ্রধান, তার সাথে একান্ত কিছু কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং আপনারা জানেন যে কদিন আগে ক্যান্টনমেন্টে একটা ছোট্ট রদ বদলের উদ্যোগ ভেস্তে গেছে। সেটা আমি বলেছিলাম যে বর্তমানে যে প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল, তাকে চিফ অফ জেনারেল স্টাফ সিজিএস করার
একটা উদ্যোগ নেওয়া ছিল, কারণ যিনি সিজিএস ছিলেন লেফটেন্যান্ট জেনারেল শামীম, তিনি পিআরএল এ গেছেন, অবসরপূর্ব ছুটিতে গেছেন। তো এখন সেই জায়গায় এই কামরুলকে আনার একটা চেষ্টা করা হয়েছিল। আবার বর্তমানে যে কোয়ার্টার মাস্টার জেনারেল কিউএমজি ফয়জুর, তাকে কামরুলের জায়গায় প্রিন্সিপাল স্টাফ অফিসার করার একটা উদ্যোগ নেওয়া ছিল, কিন্তু জেনারেল ওয়াকার শেষ মুহূর্তে এটা আটকে দিয়েছেন। এবং জেনারেল ওয়াকার বর্তমানে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন একজন লেবাননে। তাকে এই সিজিএস, যে অপেক্ষাকৃত জুনিয়র, যে বর্তমানে মেজর জেনারেল, তাকে লেফটেন্যান্ট জেনারেল পদে প্রমোট করে সিজিএস বানানোর একটা উদ্যোগ নিয়েছে। তো এই যে বিষয়টা, এটা নিয়ে ডক্টর ইউনূস বলছে যে এইটা তো আসলে আমি কিছু জানি না, এটা আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলের দোষ। ওই খলিল এইসব ঝামেলা টামেলা করছে। তুমি আমাকে চেনো, আমি তোমাকে চিনি, আমাদের সম্পর্কে পরস্পরের ধারণা আছে। তো এটা বলে সে জেনারেল ওয়াকারের সাথে একটা মানে ভাঁজ দিছে, যেটাকে আমরা বাংলায় বলি, এবং সব দোষ চাপাইছে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলের উপর। এই কথা শোনার পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান কিন্তু খুব মাইন্ড করছে। এমনি আপনারা জানেন যে ডক্টর খলিলের সাথে জেনারেল ওয়াকার খানের একটা দূরত্ব কিন্তু শুরু থেকেই। জেনারেল ওয়াকার খান চাননি যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে কাউকে নিয়োগ দেওয়া হোক। সেই হিসাবে ডক্টর খলিলের ব্যাপারে তার শুরু থেকেই আপত্তি ছিল, এবং ডক্টর খলিল যে কারণে শুরু থেকেই জেনারেল কামরুলের সাথেই কাজ করতেন আর কি, তার সাথে কামরুলের সম্পর্ক ভালো। তো এইটা নিয়ে তাদের মধ্যে একটা সম্পর্ক খারাপ ছিল, এবং সেইটা যে ডক্টর ইউনূস একটু মানে ম্যানেজ করলো জেনারেল ওয়াকার। অথচ এই ডক্টর খলিল দেখেন, কাতার যাইতে হয়, কাতারে মিটিং হয়, ভারত, আমেরিকা, আরো অনেক দেশের প্রতিনিধি থাকে, কাতারের প্রতিনিধি থাকে। সেই মিটিংয়ে কে যায়? ডক্টর খলিল যায়। দিল্লিতে সার্জিও গার, অজিত দোভালের সাথে মিটিং হয়, সেই মিটিংয়ে কে যায়? ডক্টর খলিল যায়। আমেরিকার আপনারা জানেন যে ট্রাম্প সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা পারত পক্ষে ডক্টর ইউনূসের সাথে কথা বলেন না, একদম মিনিমাম, যতটুক না বললেই নয়, বা খুব ফর্মাল সম্পর্ক। অথচ এই বাইডেন চলে যাওয়ার পরে, ডেমোক্র্যাটদের পরাজয়ের পরে, ট্রাম্প প্রশাসন ক্ষমতা নেওয়ার পরে আমেরিকার সাথে যে সম্পর্কটা কন্টিনিউ করা, এটাও কিন্তু করেছেন এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল। আবার চীনে যখন যাইতে হয় তখন কে যায়? এই ডক্টর খলিল যায়। আবার চীনের সাথে ডক্টর ইউনূস বলে এইটা করতে হবে, ওইটা করতে হবে। 6টা এমওইউ সাইন করছে চীনের সাথে এই ইউনূস সরকার। তার মধ্যে একটা হলো সামরিক ড্রোন বাংলাদেশে তৈরি হবে, চীন সেখানে 600+ কোটি টাকা দেবে। তো সেইটাও আলটিমেটলি স্টপ করতে হয়েছে, কারণ আমেরিকা চীনের সাথে এই মাখামাখিটা পছন্দ করছে না, এবং চীনে এই বিষয়ে চীন একদিকে ফুলের তোড়া নিয়ে যাচ্ছে ডক্টর খলিলের কাছে। আবার আমেরিকার যে নতুন রাষ্ট্রদূত এসেছেন ব্রেন্ট ব্রেন্ট ক্রিস্টেনসন, কিন্তু তিনি আবার পছন্দ করছেন না। তিনি আবার খলিলকে ডেকে ধমক দিচ্ছেন, ইউনূসকে যে অভিযোগ জানাচ্ছেন। তো সব মিলায় মানে এই ডক্টর খলিল হলো একটা যেন নন্দ ঘোষ, যত দোষ খলিল ঘোষ, এরকম একটা ঘটনা ঘটেছে আর কি। তো ডক্টর ইউনূস এবং ডক্টর খলিল খুব মানে কষ্ট পেয়ে বলেছেন যে তার জন্য আমি এত কিছু করি, তার সব মেসেজ নিয়ে যাই, তার জন্য আমি মেসেজ নিয়ে আসি, আর তিনি দিনের শেষে সব জায়গায় আমাকেই মানে ব্যর্থতার দায়ে অভিযুক্ত করেন, আমাকেই দোষী করেন। এটা নিয়ে ডক্টর খলিলের মধ্যে কিন্তু একটা মনোবেদনা আছে, এবং সেটা আবার দেখলাম এই যে ক্যান্টনমেন্টে গিয়ে ডক্টর ইউনূস একদিকে মোটামুটি তিনি যে কত বড় ভণ্ড সেটা এই সকলের জন্য অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলে আবারও বোঝালেন, এবং তিনি একটা ইন্ডিকেশন দিয়ে এলেন যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়, তার মানে এই যে এনএসআই এর নেতৃত্বে যে নির্বাচনী কারচুপিগুলো হবে, যে আয়োজনটা অলরেডি করে রাখা হয়েছে, সেখানে সেনাবাহিনীর সহযোগিতা তিনি চেয়ে এসেছেন। এখন দেখা যাক বাংলার মানুষ কিভাবে 12ই ফেব্রুয়ারিতে রিয়াক্ট করে, এবং তার আগে নির্বাচন হয় কিনা, তার জন্য আমরা অপেক্ষা করব। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। শুরুতেই আপনাদের একটা ভিডিও দেখাবো।
ভিডিওটা দেখলে পরে আপনারা একটু আঁচ করতে পারবেন। শুধু মানুষ আর মানুষ আর মানুষ। এইমাত্র ব্রিগেড বাড়ির গ্রাউন্ডে এসে পৌঁছলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমাদের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। স্বাধীনতা পেয়েছি বড় রক্তের বিনিময়ে পেয়েছি। এত রক্ত কোন জাত কোন দেশে কোন দিন দেয় নাই যা আমার বাংলাদেশের মানুষ দিয়েছে। আমার লোকেরা জাতি ধর্ম নির্বিশেষে বৃদ্ধ থেকে বালক পর্যন্ত সকলেই সংগ্রাম করেছে। সে সংগ্রাম কামিয়াব হতে পারতাম না যে ভারতের জনসাধারণ, ভারতের সরকার এগিয়ে না আসতো। আমার দেবার মতো কিছুই নাই, শুধু আমি এইটুকু দিতে পারি। নিঃস্ব আমি, রিক্ত আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিলাম শুধু তাই। পশ্চিম পাকিস্তান দেখলেন তো ভিডিওটা, শুনলেনও কানে। এবার আমি আপনাদের একটা জিনিস বলি। বহুদিন আগে আমি একটা কথা বলেছিলাম আপনাদের, যে নরেন্দ্র মোদী কিছু অকল্পনীয় করতে যাচ্ছেন। ঠিক কবে বলেছিলাম আমার মনে নেই, 2-3 মাস আগে হবে হয়তো। অকল্পনীয় কি সেটা আমি জানি না, পরবর্তী সময়ে হয়তো জানতে পারবো। এখন এই যে আমি ধীরে ধীরে বলেছিলাম যে ধীরে ধীরে মানে আওয়ামী লীগ খোলস খুলে বেরোচ্ছে, তাকে আস্তে আস্তে ছেড়ে দেওয়া হচ্ছে। তো এখন প্রথমে তো দলের সঙ্গে সমস্ত অডিও বার্তাবার্তা এই সমস্ত হতো, তারপরে এই যে ফরেনার্স এটা করেসপন্ডেন্ট ক্লাবে যেটা ভাষণ হলো, তাতে তো বাংলাদেশের সরকার পুরো একেবারে হিলে গেছে। তাদের রিয়াক্ট করতে 24 ঘন্টা লাগেনি, 48 ঘন্টা লেগে গেছে, বা 50 ঘন্টা বলা যায় লেগে গেছে। তাও খুব দুঃখ পেয়েছে এবং তাদের অন্তরের বেদনা তারা তুলে ধরেছে, কিন্তু সাহস করে ভারতবর্ষকে একটা চিঠি পাঠাতে পারেনি যে এই বক্তব্য বন্ধ করা হোক। এখন এই যে ভূমিকম্প যেটা হয়েছে, ভিত কিন্তু আলগা হয়েছে, সেটা আমাদের নরেন্দ্র মোদী বুঝতে পারছেন। ইউনুস শিক্ষা দীক্ষা আছে, ইউনুসের পরিচয় টরিচয় আছে, নিজেকে একটা বিরাট মনে করেন, কিন্তু নরেন্দ্র মোদী তো নরেন্দ্র মোদী, সারা পৃথিবী চষে বেড়াচ্ছেন, আমেরিকার নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন। যে ইউরোপিয়ান ইউনিয়ন একদিন শুধু ভারতবর্ষের নিন্দা করে যেত, তারা এখন ট্রেড ডিল করার জন্য, আর্মস ডিল করার জন্য তারা ছুটে আসছে। এমনকি সামরিক বিনিময়, শক্তির বিনিময় তারা করবে ইউএই এর মতো। ইউএই সুলতান চলে এসছেন এখানে ছুটে। এগুলো তো এমনি হচ্ছে না। ডক্টর ইউনুস ভাবছেন নরেন্দ্র মোদীকে ও আমি এক হাতে ধরে এক হাতে বেচে দেবো। পাকিস্তানের গ্যাস খেয়েছে না, তো নরেন্দ্র মোদী অকল্পনীয় কিছু একটা করতে যাচ্ছেন। দেখুন, আমাকে উপরে এমবার্গো আছে, আমি পুরোটা বলতে পারবো না আপনাদের, ভবিষ্যৎ আপনাদের বলে দেবে। যদি কখনো আমার ওপরে থেকে এমবার্গো উঠে যায়, তাহলে পরে আপনাদের এই পরিষ্কার বলে দেবো। আপনাদের আন্দাজ করে নিতে হবে এই ভিডিওটা কেন দেখালাম এবং এই কথাগুলো আমি কেন বলছি। আপনারা ডট টু ডট মিলান, আপনারা বুঝে যাবেন আমি কি বলতে চাইছি এবং কি হতে যাচ্ছে। কাল রাতে আমাদের নয়াদিল্লিতে সাউথ ব্লকে 3 সেনাপ্রধান এবং আমাদের সিডিএস, তার সঙ্গে নরেন্দ্র মোদীর একটা বৈঠক হয়। এই বৈঠকে আর কি উপস্থিত ছিলেন? ছিলেন আমাদের এনএসএ অজিত দোভাল এবং বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর। রাজনাথ সিং কিন্তু ছিলেন না।
অর্থাৎ মারপিটের গল্প এখানে কিছু নেই, শুধু কূটনীতির খেলা হবে। আর একজনকে ডেকে পাঠানো হয়, সেটা হচ্ছে ডিআরডিও, যারা আমাদের এই ডিফেন্সের সব কিছু দেখাশুনো করে। সে হচ্ছে ডিআরডিওর অধিকর্তাকে ডেকে পাঠানো হয়। তার মানে এমন কিছু একটা হতে যাচ্ছে, সেটা হচ্ছে অকল্পনীয়, যেটা ইউনূস সরকার, বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগ কেউ ধরতে পারছে না। এটা আমি বলেছিলাম 3 মাস আগে, এখন মনে পড়ে 3 মাস আগে আমি বলেছিলাম অকল্পনীয় কিছু করতে চলেছেন নরেন্দ্র মোদী। সে অকল্পনীয় করার সময়টা হচ্ছে এখন চলে এসেছেন। তবে নিশ্চিত থাকুন যে 12ই ফেব্রুয়ারি এই যে নির্বাচনের দিন ঘোষণা করেছেন না, 12ই ফেব্রুয়ারির আগে কিছু হবে না। এমনকি ভারত মায়ানমারকে অনুরোধ করেছে, রাখবে কিনা জানায় বোঝা যাচ্ছে না, যে 12ই ফেব্রুয়ারির আগে কিছু করো না, এরা দেখি নির্বাচনটা করুক, নির্বাচনটা করে এরা সফল হতে পারে কিনা দেখি। ওরা জানে নির্বাচন আর সফল হতে পারবে না, তার জন্যই এরা চাইছে অত্যাচার নিপীড়নের মাত্রাটা এমন পর্যায়ে পৌঁছে দাও যে ভারতবর্ষ সহ্য করতে না পেরে যেন অ্যাটাক করে বসে। তাহলে বলবে ভারতবর্ষ আমাদের অ্যাটাক করেছে, আমরা নির্বাচন করবো কি করে, আমাদের নিরীহ দেশ, আমাদের এই তো মাত্র 20 কোটি 140 কোটি মানুষের দেশ যদি আমাদের উপরে আক্রমণ করে তাহলে আমরা টিকবো কি করে, আমরা তো মারা যাচ্ছি, হায় 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 করে সর্বত্র দৌড়ে বেড়াবে, লোকের মন পাবে না, এর দরে ওর দরে ঘুরে বেড়াবে। সেই ব্যবস্থা ভারত করে রেখে দিয়েছে যাতে কোথাও গিয়ে সফল না হতে পারেন। তো এই যে ভারতবর্ষ অ্যালাউ করছে নির্বাচনটা হোক, আর নির্বাচনটা হবে না তারা জানে বলে আওয়ামী লীগের ঘাড়ে আগে ভাগে দোষটা চাপিয়ে দিচ্ছে যে যদি কিছু হয় তাহলে আওয়ামী লীগ করবে। তার মানে নিজেরা গন্ডগোলটা পাকাবে, পাকিয়ে আওয়ামী লীগের ঘাড়ে দেবে। ওই জন্য ভারতবর্ষ 12 তারিখের আগে কিছু করবে না, যা করবে 12 তারিখের পর করবে। আমি শুধু আপনাদের আউটলাইনটা বলে দিলাম, অকল্পনীয় কি হতে যাচ্ছে, তার সঙ্গে ওই ভিডিওর কি সম্পর্ক রয়েছে। আপনারা 2 2 4 মেলান, আপনারাও বুদ্ধিমান মানুষ, আপনারা নিশ্চিতভাবে ধরে নিতে পারবেন। পাকিস্তানের গ্যাস খেয়ে বাংলাদেশ ক্রিকেটটার তো 12টা বাজিয়ে দিল। পাকিস্তান এরকমই, আমি ওই জন্য বলেছিলাম পাকিস্তান ঠিক খেলতে আসবে, আপনারা নিশ্চিন্তে থাকুন। পাকিস্তান কি করলো, একেবারে লেঙ্গি মেরে ফেলে দিল। আপনি ছবিটা ভাবুন, খেলা হচ্ছে, এই ক্রিজে পাকিস্তানের ব্যাটসম্যান, ওই ক্রিজে হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যান, পেছনে উইকেট কিপার আইপিএল বা বিসিসিআই, ধরুন আম্পায়ার হচ্ছে বিসিসিআই আর উইকেট কিপার হচ্ছে আইপিএল, এই আইসিসি। বাংলা পাকিস্তান বলে দিয়েছে যে 1 রান নিতে হবে, জিততে গেলে 1 রান নিতেই হবে, আমি তোমার সঙ্গে আছি, চলো একসঙ্গে 1 রান নেবো। তুই মেরেই বল ছুটবি। বল মেরেছে, মেরে ছুট লাগিয়েছে বাংলাদেশ। তারপরে দেখে পাকিস্তান তো ক্রিজ থেকেই বেরোয়নি, ততক্ষণে বিসিসিআই উইকেট উড়িয়ে দিয়েছে, আইসিসি আউট ঘোষণা করে দিয়েছে। এটা হলো গাছে মই তুলে দিয়ে মইটাকে কেড়ে নেওয়া। এখন আপনারা বিভিন্ন রকম ব্যাখ্যা ট্যাখ্যা দেবেন, বাংলাদেশ সরকারকে বলছে আপনারা বিভিন্ন রকম ব্যাখ্যা দেবেন। আপনারা টোটাল যে গান্ডু বনে গেছেন পাকিস্তানের কাছে, আপনাদের গান্ডু বানিয়ে দিয়েছে, সেটা নিজেরা এবার স্বীকার করুন। আমি সবশেষে একটা কথা বলবো, যে এই ভিডিও টোটাল দেখানো এবং আমার বলার মধ্যে
একটা সামঞ্জস্যতা আছে যেটা আপনারা ধরে নিতে পারবেন। আমি একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে, অনুপস্থিত শেখ হাসিনা উপস্থিত শেখ হাসিনার থেকেও কিন্তু ভয়ঙ্কর। সেটা বাংলাদেশ সরকার, ইউনূস খুব ভালো মতো বুঝতে পারছে। আর নরেন্দ্র মোদী জানেন আসল নাটটা হচ্ছে ওইটা। সুতরাং ওই কাঁটা দিয়ে কাঁটাকে তোলো। একটা বুলেটও খরচা হবে না, কিচ্ছু খরচা হবে না। যে অকল্পনীয় যে পরিকল্পনা হচ্ছে, সেই অকল্পনীয় পরিকল্পনা যেদিনকে বাস্তবায়িত হবে সেদিনকে দেখবেন এইসব ঝেঁটিয়ে লোকজন রাস্তায় বেরিয়ে পড়বে এবং এদেরকে ঝেঁটিয়ে বঙ্গোপসাগরে, কাল যেটা বলেছিলাম, বঙ্গোপসাগরে সব ফেলে দেবে। এখন শুধু সময়ের অপেক্ষা, কোন দিন কোন সময় সেটা হয়। 12 তারিখের আগে নিশ্চিতভাবে হবে না। তবে এক অডিও বার্তায় যদি এদের ভূমিকম্প হয়ে যায়, তাহলে পরে যে গল্প আমি বলতে চাচ্ছিলাম সেই গল্প যদি আমি বলি, যদি এমবার্গো না থাকতো তাহলে আমি যদি বলতাম, তাহলে পরে আমার এই ভিডিওর পরই সরকার পতন হয়ে যেত। আমি বলছি দায়িত্ব নিয়ে, আমি এই ভিডিও করার পর যদি বলতাম আমি ওই কথাটা, তাহলে পরে এই সরকার কালকে পতন হয়ে যেত। কিন্তু এই এমবার্গোটার জন্য আমি বলতে পারছি না। আপনারা বুদ্ধিমান মানুষ, আপনারা নিশ্চয়ই ধরে পেরেছেন। আপনারা না দিতে পারলেন 2-4 জনের সঙ্গে কথা বলবেন। এই ভিডিওটা প্রথম দেখানো আর আমার এই বক্তব্য আর অকল্পনীয় কিছু করা এবং কাঁটা দিয়ে কাঁটা তোলার যে যোগটা আছে, সেই যোগটা কি হতে পারে আপনারা সবাই ভাবুন, ভেবে মন্তব্য করে আমায় জানাবেন। আমার কাছে মনে হয়েছে এই বিষয়টা একটু অস্বাভাবিক। বাংলাদেশে এই মুহূর্তে বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, বাট একটা আরেকটার সাথে কানেক্টেড। গেল কয়েকদিন আগে কেরানীগঞ্জে একটা মাদ্রাসায় ওই মুহূর্তে ছাত্র ছিল না, কিন্তু শক্তিশালী একটা বিস্ফোরণে ছাদমাত সহ একটা বিল্ডিং উড়ে গেছে। এখানে খুবই শক্তিশালী বিস্ফোরক ছিল। সামনে নির্বাচন, দেশে নানান ধরনের ঘটনা ঘটতে পারে। আর এর মাঝখানেই গেল শনিবার ভারত থেকে 8টি ট্রাক প্রবেশ করেছে বাংলাদেশে লিগেলি। কোন দিক দিয়ে প্রবেশ করলো? ভারতের পেট্রোপোল স্থলবন্দর দিয়ে। আর এই 8টি ট্রাকে বিপুল পরিমাণ বিস্ফোরক বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করেছে। 8টি ট্রাকে আনুমানিক কয় কেজি বা কয় মন হবে আমরা যদি সংখ্যাটা দেখি, 125 মেট্রিক টন। 1 মেট্রিক টন কত কেজিতে? এটা কুইজ রইল। কারা আমার ভিডিও দেখেন একটু জানাও দরকার, হ্যাঁ, পড়ালেখা করবেন। আর যারা জানেন না কমেন্টে দেখে নিবেন, আমি ভিডিও শেষে বলবো। তো বলা হচ্ছে যে দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খনি থেকে পাথর উত্তোলন এবং খনন কার্যক্রম পরিচালনার জন্য বিস্ফোরক দ্রব্যের এই বিশাল চালানটি আমদানি করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড। অর্থাৎ দিনাজপুরে যে গ্রানাইটের উত্তোলন করা হয় সেখানে বিস্ফোরণ ঘটাইতে হয়। আপনারা জানেন এটা মাইনিং এর কাজ, স্বর্ণের খনি, গ্রানাইটের খনি, পাথরের খনি, এগুলাতে কিন্তু বিস্ফোরক ঘটাইয়া এগুলো ভাঙতে হয়, পরে এগুলো বিভিন্ন ধাপে ধাপে আইসা আমরা ব্যবহার্য হিসাবে উপযোগী করে তুলি। এখন চালানটি সরবরাহ করেছে ভারতের সুপার শিভা শক্তি কেমিক্যাল প্রাইভেট লিমিটেড। এখন বিস্ফোরক আমদানির বিষয়টি স্পর্শকাতর হওয়ায় বন্দর এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন তিনি বলছেন, বিস্ফোরক দ্রব্যের চালানটি সরকারি নিয়ম এবং অনুমোদনের আওতায় আনা হয়েছে। বন্দর এলাকায় সার্বক্ষণিক পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী নজরদারি করছে। নিরাপত্তার ঘাটতি নেই, সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কিছুই নেই। আর ভারতীয় ট্রাকগুলো বর্তমানে বন্দরের ডট নাম্বার, আমি বললাম না কারণ আমার ভিডিও শুনে অনেকে যাইতে পারে, ডট নাম্বার ইয়ার্ডে পুলিশি পাহারায় রাখা হয়েছে। আমার কাছে মনে হয় যেটাতে আসলে তো রাষ্ট্রীয়ভাবে আনা হয়েছে, তাহলে সমস্যা কি আছে? আমাদের ওই যে সরকারি পেট্রোলের যে খনি বা বিভিন্ন জায়গা থেকে দেখি মাঝে মাঝে এত হাজার লিটার তেল নাই। কালকে বিএনপির প্রোগ্রাম হয়েছে, পুলিশের নিরাপত্তা ছিল, 58টা মাইক নাই, না 58 কয়েল তার নাই, মাইক নাই। রাষ্ট্রের অনেক জিনিস গাজী মানে অনেক কোম্পানি বিভিন্ন সময় লুট হয়ে যাচ্ছে মবের মাধ্যমে, তো পুলিশ তো থাকে। ধানমন্ডি 32 ভাঙা হয়েছে, সেখানে মব তৈরি করা হয়েছে, তৌহিদি জনতা মানে মাঝে মাঝে মাজার ভাঙা দিচ্ছে, পুলিশ তো আছেই। এখন
অনেক সময় অনেক ঘটনা ঘটতেছে না, ঘটতেছে। তো নির্বাচনের আগে দেশে যে কোনো সময় যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই জিনিসগুলা এই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে বিপজ্জনক। নির্বাচন শেষ হইতো, এগুলা আনতো 4 দিন পরে মাইনিং করতে কোনো সমস্যা ছিল না। এখন আনছে সমস্যা না, এগুলাকে রাখা বা যে কোম্পানি নিচ্ছে সেইখানে তারা তাদের পার্সোনাল প্রোটেকশন কতটা শক্তিশালী, এগুলা কি এতটা সিকিউর রাখা যাবে যে এখান থেকে 2, 4, 10 কেজি 125 টন, এবার বলি 1 টন মানে 1000 কেজিতে 1 টন, তাহলে আপনি বুঝছেন এখানে কত লক্ষ কেজি বিস্ফোরক মানে ঢুকছে। সেখান থেকে যদি 2 কেজি 5 কেজি 10 কেজি মাল নেওয়া যায়, এরকম 2, 4, 100টা বিল্ডিং উড়াই দেওয়া যাবে যারা এগুলো নিয়ে কাজ করে। তাহলে আপনি বুঝছেন এটাকে আসলে কতটা স্পর্শকাতর একটা জিনিস। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে যখন দেশে নানান ঘটনা ঘটছে, সরকার সবকিছুতে ব্যালেন্স রাখতে পারতেছে না, এটা তো বাস্তব। তো সেই মুহূর্তে এই জিনিসটারে হেফাজতে রাখা কঠিন। বড় কিছুর পরিকল্পনা তো থাকতে পারে পেছনে, সরকারের ভেতরেও তো এরকম এজেন্ট থাকতে পারে যে পুরো দেশের অস্থিতিশীল করতে চায়। আমি তো কোনো কিছু হালকা নেই না, কারণ এখানে তো বহুত দালাল ঘুরে, বিভিন্ন দেশের দালাল আছে সরকারের মধ্যে। আমার মনে হয় যেহেতু নিয়াই আসছে, এটাকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে দিয়ে দেন। নির্বাচনের আগে কোন রকম মানে রিস্ক লওয়ার সুযোগ নাই ভাই। বহুত উপদেষ্টারা দেশ ছেড়া পালাই যাবে, ঘটনা ঘটাই দিয়া আপনি বিপদে পড়বো। সো এটা খুবই ডেঞ্জারাস একটা জিনিস, এটা সেনাবাহিনীর হেফাজতে রাখা হোক, এটা আমার পার্সোনাল দাবি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম দর্শক। আমি এই সরকারকে আর কিছুই বলবো না, কিছু বলতেও চাই না, বলার ভাষা হারিয়ে গেলে পরে আর কি বলার থাকে বলেন। জুয়েল হাসান সাদ্দাম একেবারে শেষ হিসেবে আপনি যদি বলেন যে জামিন পেতে হলে এখন আপনার স্ত্রী সন্তানকে বিসর্জন দিতে হবে। বিসর্জন বলতে এই পৃথিবীর মায়া, এই পৃথিবীর সমস্ত বন্ধন ছিন্ন করতে হবে স্ত্রী সন্তানের সাথে, তাহলে আপনার জামিন মিলবে। আমরা তো ইকুয়েশন এটাই মিলাতে পারি। সাদ্দামের মতো শত শত হাজার হাজার সাদ্দাম, জুয়েল হাসান সাদ্দামের মতন কারাগারে আছেন। তাদের হয়তো স্ত্রী সন্তানের এই ভয়ঙ্কর সাহসটা হচ্ছে না যে আমি একটা প্রতিবাদ করে যাই। এই যে একটা নীরব প্রতিবাদের ভাষা সুবর্ণার, সাদ্দামের স্ত্রী এবং 9 মাসের শিশু সন্তান, পৃথিবীর আলো বাতাস সবকিছু বোঝার আগে তার মধ্যে দিয়েও একটা নীরব প্রতিবাদ কি প্রকাশ পেল না? সারা পৃথিবী, সারা বাংলাদেশ ছি করছে। আন্ধা কানুন সিনেমা দেখেছেন? আন্ধা কানুন, এই আন্ধা কানুন দেখে বাগেরহাট ছাত্রলীগের প্রেসিডেন্ট, সভাপতি যশোর কারাগারে বন্দী সাদ্দাম হোসেনের শেষ পর্যন্ত হাইকোর্ট জামিন দিয়েছে। জামিন শুনানিতে অংশ নিয়ে তার আইনজীবী এটা নিশ্চিত করেছে এবং আইনজীবী বলছে মানবিক দৃষ্টিতে সাদ্দামকে নাকি জামিন দেওয়া হয়েছে। ঠিক কোথায় সে এই মানবিকতা দিয়ে সাদ্দাম কি করবে? আপনি কল্পনা করে দেখেন তো, সাদ্দামের জায়গায় দাঁড়িয়ে থেকে সে জেল থেকে বের হচ্ছে, জেল গেট থেকে বের হচ্ছে, যেখানে তার স্ত্রীর হাসি মুখে তাকে বরণ করার কথা, যেখানে তার সেই 9 মাসের সন্তানটি যাকে কোলে না নেওয়ার বেদনায় শেষ চিঠিটা স্ত্রীর কাছে লিখেছেন, আজ সেই চিঠি লেখার জায়গাটিও নেই। যে সন্তানকে সে কোলে নিতে পারেনি, সেই সন্তানকে কোলে না নেওয়ার সেই বেদনা, সন্তানের লাশ সে কাঁধে নেয়নি, মরদেহ কাঁধে নেয়নি, কিন্তু এখন কি তার চেয়ে বেশি ভার, বেশি ওজন সাদ্দামের কাঁধে জুটবে না যদি সে কারা ফটক থেকে বের হয়? এই পরিহাসের মানে কি? কত সাদ্দাম এরকম কারাগারে টুকরে মুচড়ে তাদের পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গেছে। না আছে তাদের সে আওয়ামী লীগ, না আছে তাদের ছাত্রলীগ, না আছে আওয়ামী লীগ ছাত্রলীগের সেই নেতারা যাদেরকে ভাই ভাই করতে করতে সাদ্দামরা দিন রাত মাটি করেছে। হয়তো এই পরিবারকেও ঠিক মতো সময় দেয়নি। সেই ভাইয়েরা কোথায়? সেই ভাইয়েরা কি খোঁজ নিয়েছে? সুবর্ণা যে দুবেলা খেতে পারছে না, তার শিশু সন্তানের দুধ জোটাতে পারছে না, সেই ভাইয়েরা আজকে খোঁজ নেয়? কারাগারের প্রতিটি দেয়ালে শুধু ডক্টর ইউনূস সরকারের প্রতি প্রতিহিংসা বা জ্বালা অথবা ক্ষোভ বিক্ষোভ, সেটাই বাড়ছে না, বাড়ছে সেই আওয়ামী লীগ নেতাদের দিকেও, যারা বিলেতে বসে, দিল্লিতে বসে, কলকাতায় বসে, ইউরোপের বিভিন্ন দেশে বসে এখন রাজসিক জীবনযাপন করছেন, সাদ্দামের মতন ছেলেদের ঘামের উপর দিয়ে কারি টাকা কামিয়ে তাদের প্রতি ঘৃণা বাড়ছে। এই সরকার সাদ্দামকে জামিন দিয়েছে, সারা পৃথিবী, সারা দেশ যখন ছিছি করছে, সাদ্দামের স্ত্রী সন্তানের মরদেহ 5টা মিনিটের জন্য কারাগারে নেওয়া হয়েছে। এটা একটা অকল্পনীয় ঘটনা। সাদ্দামকে প্যারোলে ইচ্ছা করলেই মুক্তি দেওয়া যেত, ইচ্ছা করলেই জেলা প্রশাসকরা তাদেরকে ব্যবস্থা করতে পারত, কিন্তু সেইটা করার প্রয়োজন মনে করেনি। এখন তার স্ত্রী সন্তানের লাশের উপর দিয়ে, তার স্ত্রী সন্তানের মৃত্যুর উপর দিয়ে তাকে জামিন নিতে হলো। আর
কারাগারে যে আরো এরকম শত শত হাজার হাজার সাদ্দাম, তাদেরও কি তাদের সন্তানদের স্ত্রীকে বলি দেওয়ার পরে জামিন নিতে হবে? আইনকে আইনের চোখে চলবে, আইনকে আইনের পথে চলবে, নাকি আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল অথবা স্বরাষ্ট্র উপদেষ্টা বলবেন যে আওয়ামী লীগ ছাত্রলীগ দেখে না, ক্রিমিনাল দেখে জামিনের বিরোধিতা করছেন তারা? তাই যদি হয়, আজকে যেই মানবিকতার আজকে এই যে ঘটনা ঘটল, হ্যাঁ শেষ তক এসে আজকে জামিন না দিলেও পারতো, ঠিক আছে জামিন দিয়েছে, কিন্তু এই জামিন যে কতটা পাথর কষ্ট বেঁধে একটা মানুষের বুকে ছেড়ে দেওয়া হচ্ছে এই সমাজে, সেটা কি তারা কল্পনা করেছে? ভালো থাকবেন, সুস্থ